আমি ইয়াশিকা, আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা। গল্পটিকে সঠিকভাবে উপভোগ করতে ইয়ারফোন ব্যবহার করুন। এই গল্পের সব চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে মিল থেকে থাকলে তা নিতান্তই কাকতালীয়। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন, আর স্টোরি টেলিং উইথ ইয়াশিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন, পর্ব 12। অনন্যাকে বাই বলে চলে এলো শ্রী ঋতিকার কাছে। ঋতিকার কাছে এসে সবটা বলল। শ্রীর কথা শুনে ঋতিকা রথিকে ফোন করলো। বেশ কিছুক্ষণ কথা বলল ওরা। তারপর ফোন কেটে ঋতিকা শ্রীকে জানালো রথি ওর কোনো কথাতেই রাজি হচ্ছে না, বরং ওকে এটা প্রশ্ন করেছে, তুমি কি সিনসিয়ারলি এই এক্সিবিশনটা করতে চাও? ওনার সাথে কথা বলে বোঝা গেল উনি আমাদের কোনো কথাতেই রাজি হবেন না। তুমি যদি চাও আমি অন্য কোনো উপায় বের করতে পারি। তখন শ্রী বলল, না ঋতিকা, এই কদিনে তুমি আমাদের অনেক সাহায্য করেছো, তার জন্য থ্যাংক ইউ। এখন আর কিছু করতে হবে না। ঋতিকা হেসে বলল, আজকে অনেকদিন পর তুমি আমার নাম ধরে ডাকলে শ্রী। যদি সত্যি আমাকে থ্যাংক ইউ বলতে চাও তাহলে কথা দাও পরের বার থেকে আমাকে দেখে না জানার অ্যাক্টিং করবে না। উত্তরে শ্রী বলল, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে তোমার থেকেও বেশি মনে রাখতে চাই। আমি সেদিন কোনো অ্যাক্টিং করিনি। এরপর গাড়িতে যেতে যেতে পৃথা শ্রীকে প্রশ্ন করে, এবার আপনি পরিস্থিতি কিভাবে সামলাবেন ম্যাম? উত্তরে শ্রী বলে, পরিস্থিতিটা এই কদিন সহজ ছিল, কিন্তু আজ মিস্টার রথি প্রশ্ন করেছেন এই এক্সিবিশনটা শ্রীতমা করতে চায় কিনা। উনি বলেছেন কারোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ তাকে দিয়ে করানোটা ঠিক নয়। তাই আমার এটা মনে হয় শ্রীতমার সাথে আমার সবটা নিয়ে কথা বলা দরকার। এখন ওর মতামতের বেশি প্রয়োজন। শ্রী বলল, পৃথা, আমাকে শ্রীতমার কাছে নিয়ে চলো। এরপর শ্রী চলে এলো শ্রীতমার কাছে। শ্রীকে দেখে শ্রীতমা অবাক হয়ে প্রশ্ন করলো, দি ভাই, তুমি এখানে কেন? মিস্টার রথির সাথে দেখা করতে যাওনি? উত্তরে শ্রী বলল, আমার শেষবারের মতো একটা প্রশ্ন আছে তোমার কাছে। তুমি কি এই আর্ট এক্সিবিশনটা করতে চাও না? শ্রীতমা বলল, এমন প্রশ্ন কেন করছো তুমি দি ভাই? তুমি তো চাইতে আমি তোমার সব কথা শুনে চলি। শ্রী বলল, হ্যাঁ চাইতাম, কিন্তু এখন মিস্টার রথি নিজের কন্ট্রাক্ট শেষ করে দিয়েছেন, তাই আমি তোমাকে সুযোগ দিতে চাই। তুমি চাইলে এই সমস্ত কিছু থেকে বেরোতে পারো, আমি তোমাকে আর জোর করব না। কথাটা বলে শ্রী মাথা নিচু করে বসে থাকলো বেশ কিছুক্ষণ। দুজনে কেউই কোনো কথা বলল না। তারপর শ্রীতমা হেসে বলল, আর আমি যদি এসব কিছু থেকে বেরোতে না চাইতো? শ্রীতমার কথায় শ্রী অবাক হয়ে তাকালো ওর দিকে। শ্রীতমা আবারও হেসে উঠে বলল, ছোটবেলা থেকে তুমি সবকিছুতে আমাকে টেক্কা দিয়েছো দিভাই, সেটা পড়াশোনা, অফিস বা ভালোবাসাই হোক না কেন। তাই আজকে আমি তোমাকে হারতে দেখতে পারবো না। শ্রীতমার কথায় শ্রীর মুখে হাসি ফুটে উঠল। ও শ্রীতমাকে বলল, ঠিক আছে, তোমাকে আমি 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে একটা পেইন্টিং তোমায় কমপ্লিট করতে হবে, তারপরেই আমি তোমাকে রথির সাথে দেখা করাবো। এরপর শ্রী আর পৃথা আবারও অফিসে ফিরে এলো। এসেই দেখলো অনন্যা অফিসের সামনে অপেক্ষা করছে ওদের জন্য। ওকে দেখে পৃথা অফিসের ভেতরে চলে গেল, আর শ্রী ওর সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি এখনো এখানে অপেক্ষা করছো, বাড়ি যাওনি? উত্তরে অনন্যা করুণ স্বরে বলল, আমার জন্য তোমার সমস্ত কাজ নষ্ট হয়ে গেল, সেটা জেনেও আমি কিভাবে বাড়ি চলে যেতাম বলো? কি হলো ওখানে? শ্রী বলল, ওখানকার অবস্থা তেমন ভালো না, তবে এতে তোমার কোনো দোষ নেই, সবটা আমার ভুলের কারণেই হয়েছে। শ্রীর কথায় অনন্যা কিছুটা রাগ দেখিয়ে বলল, তুমি সবসময়তেই এমন করো, সব লড়াই নিজে একা একাই লড়তে চাও, সেটা অফিসেই হোক কিংবা তোমার শরীর খারাপের সময়ই হোক। তুমি আমাকে একটুও ভরসা করতে পারো না। আমি তো বলছি আমাকে একবার মিস্টার রথির সাথে দেখা করিয়ে দাও, আমি ওনার সাথে দেখা করে ওনাকে বুঝিয়ে দেব আসলে সবার সাথে কিভাবে বিহেভ করতে হয়, এবং এইভাবে কোনো ডিল ক্যান্সেল করা যায় না। অনন্যার কথায় শ্রী হেসে উঠল। হেসে উঠে বলল, ঠিক আছে তাই হবে, তোমাকে আজকে আমি মিস্টার রথির সাথে দেখা করাবো, আমি তোমাকে ভরসা করতে চাই।
দেখতে দেখতে রাত হতেই শ্রীয়ের গাড়ি করে শ্রী, পৃথা এবং অনন্যা চলে এলো একটা রেস্টুরেন্টের সামনে। গাড়ি রেস্টুরেন্টের সামনে দাঁড়াতেই পৃথা বলল, আমি খবর পেয়েছি মিস্টার রথি আজকে রাতে এখানে ডিনার করবেন এবং সকালের ফ্লাইটে প্যারিসে ফিরে যাবেন। কথাটা শোনার সাথে সাথেই অনন্যা গাড়ি থেকে নামতে যাচ্ছিল। ওকে এভাবে নামতে দেখে শ্রী বাধা দিয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? অনন্যা তাড়াহুড়ো করে বলল, আমাদের হাতে অত সময় নেই, আমাদের ওকে ধরতেই হবে। তখন শ্রী বলল, তুমি তো আমাদের অফিসের কোনো এমপ্লয় নও, তাহলে মিস্টার রথি কেন তোমার সাথে কথা বলবে? তখন অনন্যা বলল, এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমাদের কাছে নেই, আমাদের এখন যেতে দাও। পৃথা বলল, কিন্তু আমি শুনেছি এই রেস্টুরেন্টে যে গার্ড সে খুবই কড়া, অনুমতি ছাড়া বাইরের কাউকে অ্যালাউ করবে না। তখন অনন্যা হেসে বলল, চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। এরপর সকলের চোখ এড়িয়ে অনন্যা এবং শ্রী পৃথার বলা কথা মতো রতি যে রুমে আছে সেই রুমের সামনে পৌঁছিয়ে যায়। সেখানে যেতেই চিন্তিত হয়ে প্রশ্ন করল, কিন্তু আমরা এখানে যাব কিভাবে? অনন্যা বলল, একটু অপেক্ষা করো। কথাটা বলেই নিজের সুপার পাওয়ার ইউজ করে সবকিছুকে পজ করে দিল এবং মিস্টার রথি যে রুমে ডিনার করছিল সে রুমে ঢুকে গেল। ওরা রুমের ভিতরে যেতেই অনন্যা আবার সবকিছু ঠিক করে দিল। ওদেরকে ঘরের ভেতরে ঢুকতে দেখে রথি চিৎকার করে বলে উঠল, তোমরা কে? কি হচ্ছে এইসব? পারমিশন ছাড়া তোমাদের ভেতরে আসার সাহস দিল কে? উত্তরে অনন্যা বলল, আপনি ফার্স্টে ম্যামের সাথে দেখা করার জন্য মিটিং ঠিক করেছিলেন, তারপরে আপনি নিজেই সেটা করেননি, সেই কারণেই আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আশা করছি আপনি আমাদের সাথে ভালো বিহেভ করবেন। অনন্যার কথায় মিস্টার রথি প্রশ্ন করলেন, তুমি কে? আর আমাকে এতগুলো কথা বলার সাহস তোমায় কে দিয়েছে? অনন্যা বলল, দেখুন আমি কে এটা বড় ব্যাপার নয়, আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দিতে চান তাহলে আমাদের সাথে আপনাকে আগে কথা বলতে হবে, আর আপনি যদি সেটা না করেন তাহলে আমরা এখান থেকে কোথাও যাব না, আর আপনার সাথে এভাবেই কথা বলে যাব। অনন্যার কথায় মিস্টার রথি অবাক হয়ে গেল এবং ওনার মুখে রিয়াকশন দেখে পাশে দাঁড়িয়ে শ্রী হাসতে লাগলো। এবারে মিস্টার রথি শ্রীকে বলল, মিস শ্রীপর্ণা, প্রথম অ্যাপয়েন্টমেন্ট মিস করার জন্য আমি খুব দুঃখিত, কিন্তু আমি কোনোভাবেই আপনাদের আর্ট এক্সিবিশনে আসতে পারবো না। উত্তরে শ্রী বলল, আমি আপনার সাথে শুধুমাত্র দেখা করতে এসেছি, কোনো এক্সিবিশন নিয়ে কথা বলতে আসিনি। শ্রীয়ের কথাটা শোনার সাথে সাথে অনন্যা অবাক হয়ে মৃদু স্বরে ওকে বলল, এটা কি বলছো তুমি? তুমি তো বললে ওনাকে যে কোনো প্রকারে এক্সিবিশনে থাকার জন্য রাজি করাতে হবে, আর এখন তুমি সেটা অস্বীকার করছো? শ্রী ওকে কানে কানে বলল, কারণ তুমিই তো বলেছিলে না, যদি উনি এক্সিবিশনে থাকতে রাজি না হন তাহলে আমাদের ওনাকে আটকে রাখতে হবে। শ্রীয়ের কথা শুনে অনন্যার মুখে হাসি ফুটে উঠল। শ্রী আবারও মিস্টার রথিকে বলল, হয়তো আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এবং আপনিও আর এক্সিবিশন অ্যাটেন্ড করছেন না, কিন্তু কন্ট্রাক্টের কারণে আমাদের মধ্যে যে বন্ধুত্বের সৃষ্টি হয়েছিল সেটা তো শেষ করতে পারি না, তাই আপনার যাওয়ার সময় আমি বন্ধু হিসেবে আপনাকে গুড বাই বলতে এসেছি। শ্রীয়ের কথা শুনে মিস্টার রথি বললেন, মিস শ্রীপর্ণা, আপনি সত্যি খুব বড় মনের মানুষ, আমি আপনাদের সাথে কন্ট্রাক্ট শেষ করে দিয়েছি। মিস্টার রথির কথা শেষ করতে না দিয়ে শ্রী বলল, আজকে আমরা কোনো কাজের কথা বলবো না, আমরা শুধু বন্ধুত্ব সুলভ কথাবার্তা বলতেই এসেছি। মিস্টার রথি বলল, আপনারা সত্যি খুব ভালো মানুষ, বসুন এখানে প্লিজ, আমার সাথে ডিনারে জয়েন করুন। মিস্টার রথির কথায় দুজনেই মিষ্টি করে হেসে বসে পড়ল। শ্রী অনন্যার কানে কানে বলল, তুমি কি ড্রিঙ্ক করতে পারবে? অনন্যা মৃদু স্বরে বলল, এই পৃথিবীতে কেউ নেই যে আমাকে ড্রাঙ্ক বানাতে পারবে। তখন শ্রী অনন্যার কানে কানে বলল, আমি আসলে মিস্টার রথিকে ড্রাঙ্ক বানানোর প্ল্যান করছি। শ্রীর কথায় অনন্যা অবাক হয়ে গেল, কিন্তু শ্রী কোনো রিয়াকশন না দিয়ে মৃদু হাসলো। তারপরে ওরা ডিনার করতে শুরু করলো। ডিনারের মাঝে মাঝে ওরা ড্রিঙ্কও করছিল। হঠাৎ অনন্যার মাথা ঘুরতে শুরু করলো। শ্রী অনন্যাকে বলল, তুমি ঠিক আছো? অনন্যা বলল, হ্যাঁ ঠিক আছি, আসলে ড্রিঙ্ক করলে আমার শরীরে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারগুলো কাজ করতে শুরু করে, তখন মাথা ঘোরে। এর মধ্যে শ্রী মিস্টার রথিকে বলল, আমাদের আর্ট এক্সিবিশন অ্যাটেন্ড না করার কারণটা কি আমি জানতে পারি? উত্তরে মিস্টার রথি বললেন, দেখো, আমার মনে হয় কাউকে দিয়ে জোর করে কোনো কিছু করানোটা সম্ভব নয়, বিশেষ করে আর্টিস্টদের। আর আমি শুনেছি এই আর্ট এক্সিবিশনে শ্রীতমার মত নেই, সেই কারণে এই এক্সিবিশন অ্যাটেন্ড করতে পারবো না।
মিস্টার রথির কথায় শ্রী ওনাকে ভালোভাবে বোঝালো যে কোনো বিশেষ কারণে শ্রী তোমায় এখন আর আঁকতে ভালোবাসে না, কিন্তু একসময় ওর স্বপ্ন ছিল পেইন্টার হওয়ার। ও চায় না ওর বোনের স্বপ্ন অপূর্ণ থেকে যাক, সেই কারণেই শ্রী এই এক্সিবিশনের ব্যবস্থা করছে। শ্রীয়ের সব কথা শুনে মিস্টার রথি খুশি হয়ে বললেন, ঠিক আছে, আমরা পরের বার আপনাদের সাথে কোলাবরেট করব, কিন্তু কালকে আমাকে ফিরতে হবে। মিস্টার রথির কথা শুনে শ্রী বলল, যেমনটা আপনার ইচ্ছা। এরপর ডিনারের শেষে অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে মিস্টার রথি পুরোপুরিভাবে ড্রাঙ্ক হয়ে গেলেন। তাই অনন্যা আর শ্রী মিলে ওনাকে ধরে গাড়িতে বসিয়ে দিল এবং গুড বাই বলে বিদায় জানালো। এদিকে মিস্টার রথি চলে যেতে শ্রী অনন্যার গায়ে ঢুলে পড়ল আর নেশার ঘরে বলতে থাকলো, তুমি বলেছিলে না তোমাকে কেউ ড্রিঙ্ক করাতে পারবে না, দেখো আমি পেরেছি, আমি হচ্ছে সব থেকে বেস্ট। অনন্যা বুঝতে পারলো শ্রীয়ের নেশা হয়ে গেছে, তাই ও কোনো ক্রমে শ্রীকে ধরে ওকে ওর বাড়িতে নিয়ে গেল এবং ওর বেডরুমে গিয়ে ওকে শুয়ে ওর গায়ে একটা চাদর চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই শ্রী অনন্যার হাত ধরে ওকে বিছানায় বসিয়ে দিল। তারপর কাঁদতে কাঁদতে বলল, তুমি কোথাও যেও না আমাকে ছেড়ে, আমার দিকে দেখো, আমার কেউ নেই, প্লিজ আমার কাছে থাকো। শ্রীয়ের এমন কথায় অনন্যার মায়া হলো। ও আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না। নেশার ঘরে শ্রী অনন্যার হাতটা শক্ত করে চেপে ওকে নিজের দিকে টেনে নিল। তারপর ধীরে ধীরে মৃদু চোখে তাকালো অনন্যার মুখের দিকে। এত কাছ থেকে অনন্যাকে শ্রী এই প্রথমবার এত মন দিয়ে দেখলো। অজান্তেই ওকে ভীষণ কাছের মনে হতে থাকলো শ্রীয়ের। শ্রী ধীরে ধীরে অনন্যার মুখের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিল। তারপর নিজের বুড়ো আঙুল দিয়ে অনন্যার পিঙ্ক লিপস গুলোতে আলতো স্পর্শ করলো। আচমকায় শ্রীয়ের এই ছোঁয়ায় অনন্যার ঠোঁট জোড়া কেঁপে উঠল। তারপর শ্রী ধীরে ধীরে এগিয়ে গেল অনন্যার মুখের দিকে। তারপর আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো ওর কপালে। সাথে সাথে অনন্যা নিজের ঠোঁট বন্ধ করে নিল। এদিকে শ্রী নিজের নাক আলতো করে রাফ করলো অনন্যার নাকে। এতে দুজনের শ্বাস আরো ঘন হয়ে উঠল। তারপর আর সময় নষ্ট না করে শ্রী ঠোঁট ছুঁয়ে দিল অনন্যার ঠোঁটে। তারপর খুব সফটলি কিস করতে থাকলো। অনন্যাও যেহেতু ড্রিঙ্ক করেছিল, সে কারণে ওর মাথা আগে থেকেই অল্প অল্প ঘুরছিল। তার উপর শ্রীয়ের এই স্পর্শে ও আরো মাতাল হয়ে গেল। অনন্যাও শ্রীয়ের মাথার চুল খামচে ধরে ওর সাথে রেসপন্স করতে শুরু করলো। ধীরে ধীরে ওদের এই সফট কিস ওয়াইল্ড হয়ে উঠল। ঠোঁটের গন্ডি পেরিয়ে ওরা একে অপরের জিভ স্পর্শ করলো। মুহূর্তের মধ্যেই দুজনের শরীরের শিহরণ খেলে গেল। শ্রী এবার অনন্যাকে বেডের সাথে চেপে নিজে অনন্যার টপে চলে এলো। এরপর এক মুহূর্ত সময় নষ্ট না করে এক এক করে বোতামগুলো ওপেন করতে লাগলো। অনন্যা প্রথমে বাধা দিতে চেয়েছিল, কিন্তু সে বাধা তোয়াক্কা না করে শ্রীর শার্টটা খুলে ফেলল। ঠিক তখনই শ্রীর সামনে উন্মুক্ত হলো বক্ষযোগন। শ্রী এক দৃষ্টিতে তাকিয়ে অনন্যার গলায় ঠোঁট ডুবিয়ে দিল এবং তীব্রভাবে সেখানে চুম্বন শুরু করলো। ঠোঁটের সাথে সাথে জিভের স্পর্শ দিতে শুরু করলো, সেখানে আলতো কামড়ও দিতে থাকে। তারপর ধীরে ধীরে নেমে এলো বক্ষযুগলের মধ্যবর্তী স্থানে। সেখানে এসে চুমু দিতে শুরু করলো। ততক্ষণে শ্রীয়ের হাত পৌঁছিয়ে গিয়েছে অনন্যার পিঠের কাছে। অনন্যা লজ্জায় কুঁকড়ে উঠল। ও শ্রীয়ের দিকে পিঠ করে বেডের সাথে মিশে গেল, যেন ও নিজের সমস্তটা লুকিয়ে নিতে চাইছে শ্রীয়ের থেকে। লজ্জায় ওর সর্বাঙ্গ লাল হয়ে উঠল, কিন্তু শ্রী সেসবের তোয়াক্কা না করে অনন্যার উন্মুক্ত পিঠে নিজের ঠোঁট ছোঁয়াতে শুরু করলো। ক্রমাগত শ্রীয়ের ঠোঁট এবং জিভের স্পর্শে ভিজে গেল অনন্যার সমগ্র পিঠ। ক্রমে অনন্যার অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। অনন্যাকে দুর্বল হতে দেখে শ্রী ওর পিঠে চুম্বন করতে করতে ওর হাত রাখলো অনন্যার বক্ষযুগলের ওপর এবং ধীরে ধীরে শুরু করলো নিজের হাতেই কাজ। একদিকে নিজের পিঠে শ্রীয়ের ঠোঁট এবং জিভের স্পর্শ, অন্যদিকে নিজের বক্ষযুগলের উপর শ্রীয়ের হাতের ছোঁয়ায় অনন্যা ভীষণভাবে উত্তেজিত হয়ে ওঠে আর জোরে জোরে শ্বাস নিতে শুরু করে এবং শেষমেশ শ্রীয়ের হাতে নিজেকে সমর্পণ করলো। অনন্যার সম্মতি বুঝতে পেরে শ্রী ধীরে ধীরে অনন্যাকে নিজের দিকে ঘোরালো।
এবং দেখলো ইতিমধ্যেই অনন্যার মুখ লাল হয়ে উঠেছে এবং ও অতিরিক্ত পরিমাণে ঘেমে গেছে। অনন্যা স্ত্রীর দিকে তাকিয়ে দেখলো স্ত্রী এখনো ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। সেটা দেখে অনন্যা শুকনো একটা ঢোক গিলল। অনন্যার এই মুভমেন্ট যেন স্ত্রীর শরীরের রক্তকে আরো গরম করে তুলল। স্ত্রী আর এক মুহূর্ত দেরি না করে মুখ ডুবিয়ে দিল অনন্যার বক্ষ যুগলে। তারপর ক্রমাগত চলল সেখানে ঠোঁট এবং জিভের ছোঁয়া। অনন্যা স্ত্রীর চুল খামচে ধরে নিজের বুকের মধ্যে আরো চেপে ধরল স্ত্রীর মাথাটা। এতে স্ত্রী সামান্য ব্যথা পেল, কিন্তু এই ব্যথা যেন স্ত্রীকে আরো বেশি উত্তেজিত করে দেয়। অনন্যার বক্ষ যুগলে ওর স্পর্শ আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। অনন্যা তো চিৎকার করে উঠে উত্তেজিত হয়ে। এবারে স্ত্রী বক্ষ যুগল থেকে নেমে আসে নাভিতে। সেখানে এসে গভীরভাবে একটা চুমু দিয়ে নিজের জিভ প্রবেশ করায় নাভির মধ্যে। এতে অনন্যা আরো নিজের উত্তেজনা সামলাতে পারে না। সে স্ত্রীকে টেনে নিজের টপে নিয়ে এসে ধাক্কা মেরে ওকে বেডে ফেলে দেয়। তারপর নিজে চলে আসে স্ত্রীর টপে। স্ত্রীর টপে এসে দ্রুত হাতে অনন্যা স্ত্রীর থেকে আলাদা করে দেয় ওর শার্টটা। তারপর ওকে গভীরভাবে কিস করতে শুরু করে। এবারে অনন্যা যেন স্ত্রীর থেকে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে। অনন্যার চুমু যেন এবারে স্ত্রীর কাছেও হার মেনে যাচ্ছে। তীব্রভাবে স্ত্রীর ঠোঁটে কিস করার পর অনন্যা নিজের নাক ডুবিয়ে দিল অনন্যার গলায়। সেখানে ক্রমাগত নাক এবং ঠোঁট দিয়ে রাপ করতে থাকলো। অনন্যা নিজের নাক এবং ঠোঁট দিয়ে রাপ করতে শুরু করলো স্ত্রীর গলায়। আলতো করে কামড় বসালো সেখানে। পরস্পর ঠোঁট, জিভ, দাঁতের স্পর্শে স্ত্রীর গলা লাল হয়ে উঠল। অনন্যা এবারে হাত রাখলো স্ত্রীর বক্ষ যুগলে। তারপর ধীরে ধীরে চাপ সৃষ্টি করলো সেখানে। অনন্যা স্পর্শের তীব্রতায় চিৎকার করে উঠল স্ত্রী। নিজের ঠোঁট চেপে ধরে নিজেকে কন্ট্রোল করতে থাকলো। এদিকে অনন্যা এবারে ঠোঁট ছোঁয়ালো স্ত্রীর বক্ষ যুগলের দিকে। সেখানে গভীরভাবে আদর করতে শুরু করলো। ওখানে আদর করতে করতে তারপর স্ত্রী নেমে এলো স্পর্শকাতর অঙ্গে। ইতিমধ্যে স্ত্রীর অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। অনন্যার পরের পদক্ষেপের কথা ভেবে স্ত্রী যেন আরো উত্তেজিত হয়ে উঠল, কিন্তু স্ত্রী অনন্যাকে বাধা দিল না। ও যেন আজকে নিজে থেকেই চাইছে অনন্যার স্পর্শ। এদিকে অনন্যা ধীরে ধীরে হাতের স্পর্শ দিল সেখানে। অনন্যার হাতের স্পর্শে কেঁপে উঠল স্ত্রী। অনন্যার স্পর্শে ইতিমধ্যে স্ত্রী ভিজতে শুরু করেছে। স্ত্রীর এই উত্তেজনাকে বাড়িয়ে দিয়ে এবারে অনন্যা ঠোঁট ছোঁয়ালো সেখানে এবং তীব্রভাবে ঠোঁট এবং জিভ দিয়ে আদর করতে শুরু করলো। স্ত্রী উত্তেজনায় অনন্যার মাথার চুল খামচে ধরল। এতে অনন্যা নিজের গতি আরো বৃদ্ধি করলো। বেশ কিছুক্ষণ পর অবশেষে অনন্যা নিজের কাজে সিদ্ধ হলো। প্রথমবারের মতো স্ত্রী অনন্যার থেকে পরম তৃপ্তি লাভ করলো। স্ত্রী জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করছিল। তখন অনন্যা ধীরে ধীরে এগিয়ে এলো স্ত্রীর কাছে। তারপর আলতো করে চুমু এঁকে নিজের বুকে স্ত্রীকে জড়িয়ে ধরল। স্ত্রীও অনন্যার এই কোমল স্পর্শে ওর বুকে মাথা রাখলো। অনন্যা ধীরে ধীরে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এবং এর কিছুক্ষণের মধ্যে স্ত্রী অনন্যার বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেল।